এটা আমার বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ ক্লাস 10-এর দ্বিতীয় ক্লাস। একটা ক্লাস আমি হিস্ট্রি দিয়েছি, বংশগতির ইতিহাস, আর বংশানুসরণের ও প্রকরণের নীতি, এটা এনসিইআরটি চ্যাপ্টার। তো এটা ক্লাস 12-এ আছে, তো সেইটা একই সাথে পড়াশোনা চলছে। বংশগতি সংক্রান্ত আজকে আমি কয়েকটা তথ্য দেবো। মানে এইটা বংশগতি পড়তে পড়তে এই ভাষাগুলো লাগবে, এই টার্মসগুলো আসবে তোমার। সেইখানে এই টার্মসগুলো একটু আগেই বুঝে নিই। এতগুলো টার্মস আসবে আমার বোর্ডে, যতগুলো আছে সব আমি একটার পর একটি ক্রমানুসারে পড়ি। বংশগতি কাকে বলে সেটাও করবে। যে পদ্ধতিতে জন্মিত জীব থেকে জন্মিত জীবের কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীবের মধ্যে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। জন্মিত জীব বলতে যারা জনন করে, অপত্য জীব বলতে জনন করার পর যেসব জীব উৎপন্ন হয়, সেইটা সঞ্চারিত কিছু কিছু বৈশিষ্ট্য জন্মিত জীব থেকে অপত্য জন্মতে সঞ্চারিত হওয়ার যে পদ্ধতি, সেটাকেই বংশগতি বলে শর্ট কথায়। বংশগতির সংজ্ঞাটাও কিন্তু মুখে বলবে। দেখো জিন কি, জিন কি প্রথমত ডিএনএর যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ডিএনএ আছে, তো কোনো একটা ডিএনএ আছে, সেই ডিএনএর কোনো একটা নির্দিষ্ট অবস্থানে থাকা, যেটা জনসমষ্টির মধ্যে যে বৈশিষ্ট্যটা বহন করছে, ডিএনএর যে কোনো অংশে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বংশগতির বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকেই জিন বলে। ডিএনএর মধ্যে থাকবে, ডিএনএ তো ক্রোমোজোমের মধ্যে কোনো একটা পার্টকে ডিএনএ বলে। আবার বলছি, ডিএনএর গঠন আমরা পড়েছি, অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। তো এইটা ধরো দ্বিতন্ত্রী ডিএনএ আছে একটা, ধরো এখানে অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, এই চারটা নিয়ে এই পার্টটা একটা বৈশিষ্ট্য বহন করছে, দেহের কোনো একটা বৈশিষ্ট্য বহন করে। আবার এই পার্টটা অন্য বৈশিষ্ট্য বহন করছে, তখন এইটা অন্য জিন। মানে ডিএনএর মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে, বিভিন্ন ধরনের নাইট্রোজেন, হয়তো 10টা নাইট্রোজেন বেস নিয়ে একটা সেটিং হলো, সেইটা একটা জিন। কথাটা বুঝতে পারছো? তাহলে ডিএনএর মধ্যে বিশেষ বিশেষ স্থানে যে সকল বৈশিষ্ট্য বহন করে তাকেই আমরা জিন বলবো। এটাই সংজ্ঞা। ডিএনএর যে কোনো অংশে নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী অংশগুলোকে এক একটাকে জিন বলে। মানে ডিএনএরই অংশ বটে জিন। ঠিক আছে? ওকে। জিন পুল শুনো, একটা প্রজাতির, ধরো গাছ বা মানুষ বা ইঁদুর, আমি এখন মানুষেরই বলছি, সকল মানুষের পৃথিবীতে মিলে যত ধরনের জিন পাওয়া গেছে, যত ধরনের, সব মানুষের ক্ষেত্রে সব জিন পাওয়া যায় না। কোনো মানুষের হয়তো এতগুলো জিন পাওয়া গেছে, অন্য মানুষের আরও ওই জিনগুলোও পাওয়া গেছে, এক্সট্রা আরও 2-3টা পাওয়া গেছে। এমনি করে মানব প্রজাতির মধ্যে যত ধরনের জিন পাওয়া গেছে এখনও পর্যন্ত, সেইটাকেই বলা হয় জিন পুল। জিন পুল শুধু আমি মানব দিয়ে বুঝাইলাম, তুমি অন্য কোনো একটা জীব প্রজাতির মধ্যে সমস্ত ধরনের সকল রকমের জিনের সমষ্টিকে কী বলা হয়? জিন পুল। এই জিন পুলের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষাতে শর্ট প্রশ্ন আসে। ওকে, জায়গাস আর হেটারো জায়গাস আমি একসাথেই বলবো এই দুটা। শুনো, ধরো একটা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা টি বৈশিষ্ট্য আছে, আমার একটা ক্রোমোজোমের মধ্যে, আরেকটা কোনো সমস্ত ক্রোমোজোমের মধ্যেও টি আছে। কোনো একটা ক্রোমোজোমে যদি একই ধরনের বৈশিষ্ট্য থাকে, সমস্ত ক্রোমোজোমগুলো একই ধরনের, সম আকৃতি, হোমো মানেই সম, বাংলাতে সম, তখন সেই জীবটাকে হোমোজাইগাস জীব বলা হয়। কোনো ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট অবস্থানে একই ধরনের যদি মানে বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোমগুলো, একই ধরনের সমস্ত ক্রোমোজোমে, তখন সেই জীবটাকে বলা হয় হোমোজাইগাস। ক্যাদ দাও, জীবটাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি বিপরীত ধরনের ক্রোমোজোম অবস্থিত নির্দিষ্ট স্থানে, যদি ধরো লম্বা বড়টি আর একটা ছোটটি থাকে, মানে বেটেকে আমরা ছোটটি ধরি, লম্বাকে আমরা বড়টি বৈশিষ্ট্য ধরি, তখন এই বৈশিষ্ট্য বহনকারী জীবগুলোকে হেটারোজাইগাস বলে, মানে বিষম জিন বহন করছে একই অবস্থানে, ক্রোমোজোমের একই অবস্থানে যদি বিষম জিন বহন করে তখন হেটারোজাইগাস। ওই জীবটাকে বলা হয়, আবার বলছি, জীবটাকে বলা হয় হেটারোজাইগাস। আর ওই জীবটাকে যদি একই আকৃতির জিন বহন করে নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে, তখন তাকে বলে হোমোজাইগাস। ওকে। অ্যালিল, এইটা খুব ইম্পর্টেন্ট তথ্য। অ্যালিল কি, এটা খুব ইম্পর্টেন্ট। শুনো, সমস্ত ক্রোমোজোম, অর্থাৎ ধরো এইটা একটা ক্রোমোজোম আছে, আর একই ক্রোমোজোম আমার দেহের একটা অন্য ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম থাকে তো দেহে, একটা পিতৃ থেকে একটা মাতৃ থেকে আসতে। তো সমস্ত ক্রোমোজোমের মধ্যে কোনো একটা জায়গাতে ধরো লম্বা বৈশিষ্ট্য বহন করছে, আর একটা বেটে বৈশিষ্ট্য বহন করছে, মানে এটা হেটারোজাইগাস হচ্ছে সেক্ষেত্রে, তখন সেইটাকে অ্যালিল বলা হয়। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট অবস্থানে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যদি বৈশিষ্ট্য থাকে, ধরো কোনো একটা হোয়াইট মানে একটা ব্ল্যাক মানে কালো, গায়ের রং কালো হচ্ছে, একটা সাদা হচ্ছে গায়ের রং, একটা জিনে সাদা আছে, সমস্ত ক্রোমোজোমে একটা সাদা, একটা কালো বৈশিষ্ট্য বহন করছে দেহের কালার, একটা সাদা বৈশিষ্ট্য, কিন্তু ওই জায়গাটাতেই একটা সমস্ত ক্রোমোজোমের একটাতে কালো আছে, একটাতে সাদা আছে, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আবার বলছি, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট অবস্থানে দুটা জিনের মধ্যে যদি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তখন সেই জিন জোড়াকে কি বলে? তখন ইয়ার জিনটা আর ইয়ার জিনের জোড়াটাকে একসাথে, এই সেটিংটাকে বলা হয় অ্যালিল।
সমস্ত ক্রোমোজোমে যদি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জিন জোড়াকে কি বলে? অ্যালিল। এইটুকু কথা বুঝতে পারছ? এখানে হইতে পারে লম্বা বেটে, হতে পারে সাদা কালো, হতে পারে মসৃণ কঞ্চিত বীজের আকার, উদ্ভিদের ক্ষেত্রে হইতে পারে। এইরকম জিন জোড়াগুলোকে অ্যালিল বলা হয়। বংশগতি পড়তে অ্যালিল টার্মসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো লিঙ্কেজ। এইটা বিজ্ঞানী মর্গ্যান 1910 সালে ড্রসোফিলা মাছের পরীক্ষা করে আবিষ্কার করেছিল। লিঙ্কেজ খুব ইম্পর্টেন্ট। শোনো, ধরো কোনো একটা ডিএনএতে আমার এইখানে একটা জিন আছে, এই জিনটা আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন করে একটা সিস্টেম তৈরি হয়েছে, সেটা দেহের কোনো বৈশিষ্ট্য বহন করছে। ধরো এটা আমি বলছি চোখের কালার, চোখটা নীল কালার হবে। যদি নীল কালারের চোখ হয় তাহলে ওর কানের লতি থাকবে কি না, ওইটাও বৈশিষ্ট্য ওইখানে এইটুকুই আসে। ওই জিনটাই বৈশিষ্ট্য, একটা জিনেই দুটো বৈশিষ্ট্য বহন করছে। আবার 3 নম্বর বৈশিষ্ট্য, তাহলে ওর ডাইন পায়ে মানে পায়ের বুড়া আঙুলটা একটু উঁচু হবে। এমনি বলছি জাস্ট, মানে কমন ভেবেলেও না। তাহলে এই তিনটা যদি কারো দেহে বিপরীত অপত্যজনুতে একটা জিন গেল, তার সাথে সাথে এই 3টা জিনই যাবে। মানে তখন ওই অপত্যটার ক্ষেত্রে ওই চোখটা নীল হবে, পায়ের বুড়া আঙুলটা উঁচু হবে, আর সাথে সাথে কানের লতিতে চুল থাকবে। তাহলে এই 3টা জিন একটাতেই বৈশিষ্ট্য বহন করছে, তখন এইটাকে আমরা বলবো লিঙ্কড জিন। লিঙ্কড আছে এর সঙ্গে, লিঙ্কেড মানে লিঙ্কেজ হয়ে আছে এর সঙ্গে। এই বৈশিষ্ট্য গেলেই অটোমেটিক ওই আরও 2টা বৈশিষ্ট্য চলে যাবে। এইটা ড্রসোফিলা মাছের উপর পরীক্ষা করেছিল। কারণ এই সিস্টেমটা, এই জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন, জিনটাকে বলা হয় লিঙ্কড জিন। এটাও এমসিকিউ পড়ে। আর যে এই সিস্টেমটাকে বলা হয় লিঙ্কেজ হয়ে আছে, মানে একটা বৈশিষ্ট্য গেলেই আরও 2টা বা আরও 3টা কমন চলে যাবে একই সাথে। তখন তুমি বুঝে গেলে এই জিনগুলো এইটা যেতে যেতে ওইটাও চলে গেছে, তার মানে এই জিনগুলো পরস্পরের সাথে লিঙ্কেজ হয়ে আছে। ওকে, দেখো লোকাস। এরপর এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। দেখো লোকাস, কোনো একটা আমাদের ক্রোমোজোম আছে মানুষের ক্ষেত্রে, যেমন কটা আমি বলছি 46টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 2টা জনন ক্রোমোজোম, পুরুষদের ক্ষেত্রে XY আর মেয়েদের ক্ষেত্রে XX। কিন্তু আমি বলছি 16 নম্বর ক্রোমোজোমে আমার একটা বৈশিষ্ট্য বহন করে, বা 9 নম্বর ক্রোমোজোমগুলোর নাম্বার আছে। যারা ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করেছে মানুষের, তারা ডিটেলসে পড়েছে সব ক্রোমোজোম। তো ওই নির্দিষ্ট ক্রোমোজোমে ওই একটা জিনের অবস্থান মানুষের ক্ষেত্রে থাকে। ধরো কারো 16 নম্বর ক্রোমোজোমে থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য আছে, 11 নম্বর ক্রোমোজোমে কিছু একটা বৈশিষ্ট্য আছে, 9 নম্বর ক্রোমোজোমে কোনো একটা রক্ততঞ্জনের সিস্টেম আছে। তো ওইটা 9 নম্বরই থাকবে সব মানুষের দেহে। একটা নির্দিষ্ট ক্রোমোজোমের মধ্যেই ওই জিনটা অবস্থান করবে, ওই প্রজাতিটার, সেইটাই ওই জিনটার লোকাস। কথা বুঝে এসছো? মানে লোকাস মানে তো অবস্থান। আমরা বলি ইয়ার দেখো না, ইয়ার লোকাসটা কোথায়? আমরা বলি না, মোবাইলটা সার্চ করো না, মোবাইল নিয়ে কোনো ব্যক্তি ঘুরছে, ধরো পুলিশ খুঁজছে, বলো না ওর লোকাসটা মানে ওর পজিশন কোথায়, যে এই মুহূর্তেও কোথায় আছে, মোবাইলটার সাথে সাথে ওর ট্র্যাক করে ওকে বাই করা যায়। তো জিনের ক্রোমোজোমের এখানে জিনের লোকাস বাই করছি আমরা। তাহলে কোনো একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট অবস্থানে যে জিনটা থাকে, সেইটা ওই প্রজাতির সবার ক্ষেত্রেই থাকে, সেইটাই ওই জিনটার লোকাস। কথা বুঝে আসলে? ধরো আমার 2 নম্বর ক্রোমোজোমে নাকের একটা বৈশিষ্ট্য, নাকটা লম্বা হবে না ছোটো হবে, ওই বৈশিষ্ট্যটা বহন করে 2 নম্বর, ধরো এমনি বলছি। তাহলে ওই 2 নম্বর ক্রোমোজোমটার ওই বিশেষ কোনো অবস্থানেই ওর লোকাস বটে, ওই জিনটার। এটাই লোকাস। লোকাস মানে পজিশন, কোনো জিনের ক্রোমোজোমের মধ্যে কোন পজিশনে আছে সেটাই ওর লোকাস। ওকে, হ্যাঁ, এবার দেখো ফিনোটাইপ। ধরো আমাদের ক্ষেত্রে অ্যালিল বিভিন্ন আছে, কোনো একটা ক্রোমোজোমে অ্যালিল, বিপরীত অ্যালিল আছে, একটা লম্বা একটা বেটে। অ্যালিল বুঝি কিছু তোমরা? তাহলে তার মধ্যে একটা প্রকাশ পাবে, মানে মানুষটা লম্বাই হবে কিন্তু আর ক্রোমোজোমের মধ্যে ঘুমাচ্ছে একটা জিন, বেটাটা আছে কিন্তু ঘুমাচ্ছে, হেটারোজাইগাস বটে কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এই যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না তাকে বলে প্রচ্ছন্ন। আর এই প্রকট বৈশিষ্ট্য দেখিয়ে, মানে বাইরের বৈশিষ্ট্য দেখে যদি কোনো আমরা জিনের বৈশিষ্ট্যের অনুপাত করি, তখন তাকে বলে ফিনোটাইপ। যেমন মেন্ডেলের 1 সংখ্যক জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1। লম্বা আর বেটের, লম্বা গাছ আর বেটে গাছের অনুপাত ছিল 3 ভাগ লম্বা গাছ ছিল, 1 ভাগ বেটে গাছ। পরীক্ষা যখন করেছিল, তো পরীক্ষা করতে করতে ফিনোটাইপটা ভালো বুঝবে আরও। মোট কথা প্রকট বড়, একটা জিনের বিভিন্ন অ্যালিলে বিভিন্ন জিন থাকছে, অথচ একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, একটা ঘুমায়, মানে একটা বৈশিষ্ট্য শ্যাডো হয়ে যায়। যেটা শ্যাডো হয়ে যায় সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পায় সেটা প্রকট। আর পরবর্তীকালে শ্যাডোগুলো নিয়ে যদি পরীক্ষা করে যে অনুপাত পাওয়া যায়, জিনগত বৈশিষ্ট্য দেখে কোনো অনুপাত পাওয়া যায়, যেমন মেন্ডেলের 1 সংখ্যক জনন পরীক্ষায় জিনোটাইপ অনুপাত 1:2:1। জিনগত বৈশিষ্ট্য দেখে কোনো অনুপাত করলে তাকে জিনোটাইপ, আর বাইরের থেকে বৈশিষ্ট্য দেখে যদি কোনো অনুপাত করা হয় তখন তাকে বলে ফিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্য দেখে, লম্বা তো লম্বা, অত আমি দেখি মনে হয় কী লম্বা। যেমন এখানে বিশুদ্ধ শঙ্কর, ধরো এইটা অ্যালিলের মধ্যে 2টাই লম্বা আছে, তাহলে এটা বিশুদ্ধ লম্বা, এর মধ্যে বেটে গুণই নেই। কিন্তু ধরো এইটা
বিশুদ্ধ লম্বা কিন্তু বেটেগুণও আছে কিন্তু বাইরের থেকে বোঝা যাচ্ছে না, তখন তাকে বলে সংকর লম্বা। লম্বা বাইরে থেকে লম্বা দেখাচ্ছে, ফিনোটাইপ অনুপাতে আমি এই লম্বা এই দুটো লম্বার কোনো তফাৎ নাই, কিন্তু জিনোটাইপ অনুপাতে এই দুটো লম্বার তফাৎ আছে। এটা বিশুদ্ধ লম্বা, এটা সংকর লম্বা, ভেজ আছে, মিক্সড আছে। ওকে, জনু শোনো, কোনো একটা জীবের কোনো একটা মানে কোনো বংশটাকে, কোনো একটা বংশকে জনু বলে। ধরুন আমার বাবা মা একটা জনু, আমার বাবা মা থেকে যে সন্তানগুলো হচ্ছে সেক্ষেত্রে ওর অপত্য জনু। আর বাবা মা যখন জনন করছে সেটা জন্মিত জনু, মানে যারা জনন করে তারা জন্মিত জনু, জনন করে যেটা পাওয়া যায় তাহলে অপত্য জনু। পরবর্তীকালে যদি অপত্য জনুগুলো জনন করে তখন ওরা জন্মিত জনু হয়ে যাবে এবং তাদের সন্তানরা অপত্য হবে। কথা বুঝে এসছো? জনু মানে জীবনবিজ্ঞানের ভাষা, আমরা এখন বলবো না পিতা মাতা বারবার। জনু মানেই তুমি বুঝে নেবে কোনো একটা জেনারেশন, কোনো একটা জেনারেশন যারা জনন করছে তাকে জন্মিত জনু বলে, আর জনন করার পর যে নতুন জেনারেশনটা পাচ্ছ সেকেন্ড জেনারেশনটা তাকে অপত্য জনু বলে। এই জন্মিত জনু অপত্য জনু টার্মসটাও তোমাদের এই ক্লাসটাতে আসতে থাকবে। এই সকল টার্মসগুলো এই ক্লাসে পুরোপুরি আসতে থাকবে। পরীক্ষা যখন করবো তখন প্রতিটা টার্মস আসবে, নার্ভাস হবার কোনো কারণে আগে ওই জন্য আমরা প্রতিটা টার্মস বুঝে নিয়েছি। ওকে, আমরা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এনসিইআরটি চ্যাপ্টার যদি দেখো তাহলে বংশানুসরণ, প্রকরণ, বংশানুসরণের প্রকার ও নীতি, এইটা চ্যাপ্টারটার নাম। বংশানুসরণ ও প্রকরণের নীতি এনসিইআরটিতে এই চ্যাপ্টারটা দিয়েছে। আর বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটা ক্লাস 10-এর চ্যাপ্টার। এখানে আমরা আজ বংশগতির একটা হিস্ট্রি পড়ব, ইতিহাস, কয়েকটা বিজ্ঞানীর নাম যেটা এনসিইআরটিতে আছে। মাঝে মাঝে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। শুনো, 1865 সালে গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়ার লোক, ইউরোপ মহাদেশের রাজধানী ভিয়েনা, সেইখানে গ্রেগর জোহান মেন্ডেল প্রথম মটর গাছের উপর পরীক্ষা চালায়। বংশগতি সম্বন্ধ বিভিন্ন ধরনের নিয়ম, কী করে বংশানুসরণ, জিনগত বৈশিষ্ট্যগুলো একটা বংশ থেকে পরের বংশে সঞ্চারিত হয়, তার নিয়ম, এক সংখ্যক জনন পরীক্ষা, দ্বি সংখ্যক জনন পরীক্ষা করে একটা মডেল লিখল। যদিও 1865 সালের পর এটা সরাসরি কেউ মানে নেই, ঠিক আছে, মানে নেই, কিন্তু দিয়েছিলেন উনি সঠিক ব্যাখ্যা। কিন্তু ওটা জীববিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের ডাউট ছিল। তারপর গ্রেগর জোহান মেন্ডেল কিছুদিন পর মারা যায়। তখনও ওর যে অভিমতটা, বংশগতি সম্বন্ধে যে মতটা দেয়, সেই মতটা স্বীকৃতি পায় নাই, সূত্র বলে বিবেচিত হয় নাই। ফির 1895 সালে বিজ্ঞানী ভাইসম্যান জার্ম প্লাজম আবিষ্কার করেছিল। অর্থাৎ উনি বলেছিল যে একটা ডিম্বাণুকে শুক্রাণু নিষিক্ত করে, শুক্রাণু থেকে কিছু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত বৈশিষ্ট্য পরবর্তী বংশে যায়। এইটা বলেছিল যে ডিম্বাণুকে নিষিক্ত করে কোনো শুক্রাণু নিষিক্ত করার পর ওদের কমন কিছু বৈশিষ্ট্য পরবর্তী বংশে যায়। এটা বলেছিল বিজ্ঞানী ভাইসম্যান। এটাকে জার্ম প্লাজম বলে পরিচিত, 1895 সালে করেছিল এটা। তারপর 1900 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, 1900 সালে বিজ্ঞানী ডিভিরিস, কোরেন্স এবং ভন সেরমার্ক, এই তিনজন বিজ্ঞানী 1900 সালে গ্রেগর জোহান মেন্ডেলের যে ছিল মতামত মটর গাছের পরীক্ষার, সেই পরীক্ষাটাকে ও বংশগতির সূত্র বলে পরিচিত দেয়। দুটা সূত্র বংশগতির, একটা পৃথক বিবরণ সূত্র, একটা স্বাধীন বিন্যাস সূত্র। কী বটে সেটা আমি ডিটেলসে পরে পড়াবো ক্লাসে। এটা মানে মেন্ডেলের যে পরীক্ষাটাকে সেইটাকে মান্যতা দিয়েছিল এবং তারপরে করতে ওইটাই কিন্তু মূল নীতি হয়েছিল বংশগতির, এখনও পর্যন্ত ওইটাই চলছে। যদিও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা পরবর্তীকালে আরও গভীর ক্রোমোজোমের বিদ্যাটা, মানে ক্রোমোজোমীয় বিদ্যাটা আরও গভীর আবিষ্কার হওয়ার পর আরও নতুন নতুন ধারণা আসছে এখানে। হ্যাঁ, কিন্তু মূল ভিত্তিটা মেন্ডেল, যদি বলে বংশগতিবিদ্যার জনককে, সুপ্রজনন বিদ্যার জনককে, তাহলে তোমাকে গ্রেগর জোহান মেন্ডেলকে বলতে হবে। যাই হোক, আর মৃত্যুর পরে কিন্তু এই তিনজন বিজ্ঞানী ডিভিরিস, কোরেন্স এবং ভন সেরমার্ক, এই তিনজন বিজ্ঞানী এনসিইআরটিতে আছে এইটা, তারা মিলে মেন্ডেলের যে মতামতটাকে স্বীকৃতি দিয়েছিল। আর জার্ম প্লাজম বাদ্য, এটা একটা ছোট তথ্য, ভাইসম্যান বিজ্ঞানী করেছিল, এই তথ্যটাও গৃহীত। 1902 সালে ওয়াল্টার সাটন এবং থিওডন বেভারি, ঠিক আছে, ক্রোমোজোমের জিনের আচরণ সমান্তরাল, এটা একটা বিরাট বলেছিল যে ক্রোমোজোমের মধ্যেও যা যা গুণ দেখা যায় একটা জিনের মধ্যেও তা, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই জিন আছে, এইটা এই ধারণাটা পেয়েছিল যে ক্রোমোজোম আর কিছু হইলে ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে। তুমি যদি ডিএনএর গঠনটা দেখো, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, আর ডিএনএর মধ্যে কী আছে, ডিএনএর মধ্যে ধরো আমার অ্যাডিনিন গুয়ানিন, থিয়ামিন সাইটোসিন, অ্যাডিনিন গুয়ামিন, সাইটোসিন থিয়ামিন, এরকম একটা চ্যানেলকে একটা জিন বলছে। অর্থাৎ তোমার দেহের কোনো বৈশিষ্ট্য এই পার্টটা বহন করছে। অন্য আর অ্যাডিনিন গুয়ামিন থিয়ামিন সাইটোসিন অন্য চোখের পার্ট বহন করে, কোনোটা পায়ের পার্ট বহন করে, কোনোটা চুলের কালার বহন করে। আবার আমার কোনো জিন আছে একাধিক বৈশিষ্ট্য বহন করতে পারে। হয়তো এইটুকু জায়গাটা, ক্রোমোজোমের এইটুকু জায়গাটা বা ডিএনএর এইটুকু জায়গাটা
চোখেরও বৈশিষ্ট্য বহন করে, কোনো অস্থিরও বৈশিষ্ট্য বহন করে, আবার লিভারেরও করে। বুঝতে পারছি? ওইটা ওইটা ওই ওই ওইটা মানে লিভারেরও বৈশিষ্ট্য বহন, তাহলে একাধিক বৈশিষ্ট্য বহন করতে পারে। এই ক্রোমোজোম জিনের যে আচরণ সমান্তরাল, মানে ক্রোমোজোম অ্যাকচুয়াল ক্রোমোজোমটার মধ্যেই জিন আছে, এবং ক্রোমোজোমের দেখা গেছে দুটা সমস্ত ক্রোমোজোম, জিনেরও দুদিক থেকেই আছে, সমস্ত জিন থাকে ক্রোমোজোমের মতন জিন, অর্থাৎ ক্রোমোজোমের মতন জিন একই সমান্তরাল, ক্রোমোজোম যেমন জিনেও তেমন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে, ক্রোমোজোমটাকেই আর কি জিনেই বলা হয় বলতে গেলে। এইটা ওয়াল্টার সাটন এবং থিওডেন বোভারি 1902 সালে এনসিআরটিতে খুব ডিটেলস আলোচনা করা আছে এটা। তারপর 1902 সালে থমাস হান্ট মর্গ্যান ড্রোসোফিলা মাছির উপর জিনের বিভিন্ন ধরনের লিঙ্কেজ, পুনঃসংযুক্তি, লোকাস, এই শব্দগুলোকে এনেছিল উনি, এবং ইনি ড্রোসোফিলা মাছির উপর বিরাট পরীক্ষা করেছিল, এনসিআরটিতে আছে, পরবর্তীকালে আমি ডিটেলসে পড়াবো এটা, ঠিক আছে। এটা 1910 সালে থমাস হান্ট মর্গ্যান। আরেকটা মনে রাখো একটু আগে, এটা সিরিয়াল হইল নাই, 1891 এইখানে পড়লে ভালো ছিল, ম্যান্ডেলের পরেই, কিন্তু জিনিসটা বইয়ে পড়ার লেখা ছিল। বিজ্ঞানী হেঙ্কিং ইনি আবিষ্কার করেছিল স্পারম্যাটোজেনোসিস, অর্থাৎ আমাদের যে মিওসিস সেল ডিভিশন হয় তখন একটা মেলের যে স্পার্ম থাকে XY, সেখান থেকে হয় জিনের জননের সময় কী যায়, হয় X যায় কিংবা Y যায়। তো এই XY থেকে XYকে স্পারম্যাটোজেনোসিস বলে, বা XY থেকে XY গেল কোনো জিনে, কোনো একটা জিনে Y গেল শুধু জনন হওয়ার সময়, মিওসিস সেল ডিভিশন হচ্ছে, অর্ধেক ক্রোমোজোম হচ্ছে, কোনোটাতে Y যায় কোনোটাতে X যায়। আবার বিশেষ প্রকার ক্ষেত্রে এক্সো ক্রোমোজোম থাকে, এক্সো মানে একটা X থাকে আর অপরটা 0, কোনো ক্রোমোজোমই থাকে না, ঠিক আছে। এই এক্সো ক্রোমোজোমের ধারণাও দিয়েছিল পোকার মধ্যে। স্পারমাটোজেনেসিস, উজেনোসিস এগুলোর আবিষ্কার করেছিল বিজ্ঞানী হেঙ্কি 1891 সালে, ঠিক আছে। এইভাবে বংশগতিবিদ্যাটা ম্যান্ডেলের মূল আবিষ্কার নিয়ে আরও ছোট ছোট নিখুঁত আবিষ্কার পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় করেছে। আমি যতগুলো তথ্য দিলাম ততগুলোই এনসিআরটিতে আছে। এই গেল বংশগতির ইতিহাস। যদি বংশগতির কোনো সায়েন্টিস্টের কোয়েশ্চেন হয় তবে এগুলোর মধ্যে হবে, যেহেতু এনসিআরটিতে এগুলো আছে। মোট কথা মনে রাখো, এই ভাইসম্যান জান প্লাজমের প্রবক্তা, আর ওয়াল্টার সাটন ক্রোমোজোম ও জিনের আচরণ সমান্তরাল, এইটা বলেছিল ওয়াল্টার সাটন 1902 সালে। 1910 সালে থমাস হান্ট মর্গ্যান ড্রোসোফিলা মাছির উপর লিঙ্কেজ এবং পুনঃসংযুক্তি আবিষ্কার করেছিল। এই তথ্যগুলা খাতায় সিরিয়াল লেখো, এনসিআরটিতে আগোছালোভাবে বিভিন্ন জায়গায় আছে। তারপর বংশগতি চ্যাপ্টারটা আস্তে আস্তে তোমার নলেজ চলে আসবে। ওকে।